হাই এভরিওয়ান, আমি অর্পিতা। অন্তরীকরণের 3টি ক্লাস শেষ করার পর আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা অন্তরীকরণের লিমিটে 2টি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম বিষয়টি হবে কতিপয় বিশেষ লিমিট। কতিপয় বিশেষ লিমিট, এই কতিপয় বিশেষ লিমিটের মধ্যে আজকে আমাদের আলোচনা থাকবে e⁻x, ln x সংক্রান্ত বিভিন্ন প্রমাণ এবং ম্যাথে এদের বিভিন্ন ধরনের প্রয়োগ সম্বন্ধে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে লিমিটের একটি বিখ্যাত উপপাদ্য, স্যান্ডউইচের উপপাদ্য। এই স্যান্ডউইচ উপপাদ্যটা কি সেটা আজকে আমরা বুঝবো, সাথে এও বুঝবো যে স্যান্ডউইচ উপপাদ্য থেকে কিভাবে জটিল জটিল লিমিটগুলো সলভ করা যায়। তাহলে চলো শুরু করা যায়। তাহলে প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কতিপয় বিশেষ লিমিট। কতিপয় বিশেষ লিমিট নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু ধারা দেখব। এর মধ্যে থাকবে e⁻x এর একটি ধারা, এরপরে থাকবে ln 1 + x এর ধারা। তাহলে e⁻x এর ধারাটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি e⁻x = 1 + x divided by 1 factorial, x² divided by 2 factorial, x³ divided by 3 factorial, x⁴ divided by 4 factorial। এভাবে করে করে এটা চলতে থাকবে। এটা হচ্ছে e⁻x এর ধারা, যেটা 1 থেকে শুরু হবে আর x divided by 1 factorial plus x² divided by 2 factorial plus x³ divided by 3 factorial plus x⁴ divided by 4 factorial এবং এভাবে করে চলতে থাকবে। আমরা যদি এখান থেকে e⁻x এর ধারাটা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? খেয়াল করো তো, এখানে e⁻x এর বদলে মানে x এর বদলে এখানে কিন্তু x এসেছে, আর এই ক্ষেত্রে e⁻x আর পরবর্তীতে e⁻x, অর্থাৎ এখানে x টা রিপ্লেস হয়েছে -x এর দ্বারা। তাহলে এই ধারার মধ্যে যেখানে যেখানে x আছে e⁻x এর ক্ষেত্রে সেখানে কি বসবে? -x বসবে, অর্থাৎ এক্ষেত্রে 1 প্লাস x এর বদলে বসবে -x divided by 1 factorial -x whole square divided by 2 factorial -x whole cube divided by 3 factorial -x whole to the power 4 divided by 4 factorial। এভাবে করে এটা চলতে থাকবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 - x divided by 1 factorial plus x² divided by 2 factorial minus x³ divided by 3 factorial plus x⁴ divided by 4 factorial এবং এভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা দেখছি e⁻x এর ক্ষেত্রে যখন x এর পাওয়ার বা ঘাতটা বিজোড় তখন এর সামনে চিহ্ন বসতেছে মাইনাস, আবার যখন x এর ঘাতটা জোড় তখন এর সামনে চিহ্ন বসতেছে প্লাস। এটাই হচ্ছে e⁻x এর ধারা। তাহলে e⁻x এর ধারা হচ্ছে 1 + x divided by 1 factorial plus x² divided by 2 factorial plus x³ divided by 3 factorial plus and so on, এভাবে চলতে থাকবে। আর e⁻x এর ক্ষেত্রে জাস্ট যেখানে যেখানে x এর ঘাতটা বিজোড় হিসেবে আছে এর সামনে মাইনাস আসবে, আর x এর ঘাত যেখানে যেখানে জোড় চিহ্ন জোড় আছে সেক্ষেত্রে এর সামনে আসবে প্লাস। এরপরে আমরা এখন দেখব ln 1 + x এর ধারাটা কিভাবে লেখা যায়। ln 1 + x সমান আমরা লিখতে পারি x - x² divided by 2 plus x³ divided by 3 minus x⁴ divided by 4 এবং এভাবে করে এটা চলতে থাকবে। তাহলে ln 1 + x এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 1 থেকে শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে x থেকে, এবং x এর পাওয়ার যেখানে যেখানে জোড় সেক্ষেত্রে সামনে চিহ্ন আসতেছে মাইনাস, আর x এর পাওয়ারটা যেখানে যেখানে বিজোড় সেক্ষেত্রে সামনে চিহ্ন আসতেছে প্লাস। এবং সবচাইতে আরেকটা পার্থক্য হচ্ছে এখানের মধ্যে e⁻x এর মধ্যে আমরা দেখে আসছি যে 1 factorial 2 factorial 3 factorial এভাবে চলে চলে আসছিল, বাট ln 1 + x এর ক্ষেত্রে কিন্তু 2 3 4, অর্থাৎ এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্নটা নেই, 2 3 4 এভাবে করে করে চলে আসছে। এখন ln 1 + x থেকে আমরা ln 1 - x এর ধারাটা লিখতে পারি না?
জাস্ট এখানে প্লাস এক্স এর বদলে এটা কি আছে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস হয়েছে, দ্যাট মিন্স এখানেও যেখানে যেখানে এক্স আছে সেক্ষেত্রে এক্স এর বদলে কি বসবে মাইনাস এক্স বসবে। তাহলে বসাই, তাহলে এক্স এর বিপরীতে বসাবো মাইনাস এক্স, মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এবং এভাবে এটা চলতে থাকবে। এখন খেয়াল করো তো ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস, এবং এইভাবে করে চলতে থাকবে। অর্থাৎ লন 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে এক্স এর ঘাতটা জোড় থাকুক বা বিজোড় থাকুক সব ক্ষেত্রে সামনে চিহ্ন বসতেছে মাইনাস। এটাই হচ্ছে লন 1 মাইনাস এক্স এর ধারা। তাহলে এখানে আমরা চারটা ধারা শিখলাম, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, এরপরে ln 1 প্লাস x, ln 1 মাইনাস x। এই ধারাগুলো আমরা একটু মনে রাখবো। এখন আমরা আমাদের প্রমাণের দিকে যাই। তাহলে এখন আমরা একটা প্রমাণ দেখব। প্রমাণটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। এটা আমরা প্রমাণ করব এখন। তাহলে এটা আমরা প্রমাণ কিভাবে করতে পারি, আমরা এই প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা নিই। ধরি আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখন আমরা যদি এটা যদি একটু সলভ করতে চাই, খেয়াল করো e টু দি পাওয়ার x এর ধারাটা আমরা এখানে বসাতে পারি। যদি কারো মনে না থাকে e টু দি পাওয়ার x এর, তাহলে দেখো e টু দি পাওয়ার x এর ধারাটা আমরা লিখেছিলাম এভাবে 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে এটা চলতে থাকবে। এখন খেয়াল করো সেই জিনিসটা আমরা এখন এখানে বসাবো, e টু দি পাওয়ার x এর ধারাটা 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে এটা চলছে। আর লাস্টে কি আছে মাইনাস 1 আছে, এই মাইনাস 1টা লিখলাম। আর নিচে হর হিসেবে আছে x। এখন খেয়াল করো প্লাস 1 মাইনাস 1 কি হয় কাটাকাটি যায়। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে এটা চলতে থাকে। আর নিচে হর হিসেবে আছে x। এখন খেয়াল করো তো এখানে যে ডট ডট দিয়ে লিখেছি, এই ডট ডটে কিন্তু সবগুলো কি x এর উচ্চঘাত সম্বলিত রাশি না, অর্থাৎ পরবর্তীতে আমি x টু দি পাওয়ার 4 পাবো, এরপর x টু দি পাওয়ার 5, এরপর x টু দি পাওয়ার 6, এভাবে করে করে যাব। অর্থাৎ x এর যতগুলো উচ্চঘাত পসিবল এখানের মধ্যে ততগুলো আসবে। তার মানে এখানে লবের মধ্যে যতগুলো রাশি আছে সবগুলো x যুক্ত রাশি, তাহলে লব থেকে আমরা x টাকে কি করতে পারি কমন নিতে পারি। এখন সেই কাজটাই করব, লব থেকে কি করব x কে কমন নিব। তাহলে কমন নিলে লিমিট x টেন্ডস টু 0 x কমন নিলে 1 প্লাস x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকে। অর্থাৎ এই যখন কমন নিয়েছি তখন ভিতর থেকে একটা একটা x কি হচ্ছে কমে যাচ্ছে। আর নিচে হর হিসেবে কে আছে, নিচে হর হিসেবে আছে x। এখন দেখো লবেও একটা x আছে, হরেও একটা x আছে, তাহলে এই x টা কি করা যায় ক্যান্সেল করা যায়। তাহলে এই ক্ষেত্রে থাকে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে এটা চলতে থাকবে। এখন খেয়াল করো তো x এর মান 0 এখন বসিয়ে দিতে পারি না, কারণ এখানে কি নেই কোনো ধরনের অসংজ্ঞায়িত পার্ট নেই। তো যদি বসিয়ে দিই তাহলে 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 0, 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 0, এরপরেরটা কিন্তু 0। আর এখানে যে ডট ডট যুক্ত রাশি আছে না, এগুলোতে কি আছে x যুক্ত পদ আছে, সেই x যুক্ত পদে যখন আমি x ইকুয়ালস টু 0 বসাবো
তখন পুরোটার মান কি হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। অর্থাৎ এভাবে 0 0 করে করে এটা চলতে থাকবে। তাহলে আমাদের ফাইনাল আনসারটা আসে কত, 1। তাহলে এখন আমরা প্রমাণটা পাচ্ছি এভাবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কত, 1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এবং আমরা যদি এই প্রমাণটা মনে রাখতে পারি, ডিরেক্ট মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কি হয়, লাভ হয়। এটা আমাদের মনে রাখা উচিত। আমরা অনেক ভালো ম্যাথ করতে পারবো যদি আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। এই প্রমাণটা আমাদের মনে রাখা উচিত। এখন খেয়াল করে এই প্রমাণটা কিভাবে প্রয়োগ করা যায় সেটা একটু দেখে নিই। ধরো তোমার কাছে একটা অঙ্ক দিল এরকম, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x। এটার মান কত হবে তোমার কাছ থেকে জিজ্ঞেস করলো। এখন খেয়াল করো এটার সাথে যদি এটা মিলাতে চাই, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানেও লিমিট x টেন্ডস টু 0, কিন্তু এখানে আছে e টু দি পাওয়ার x, এখানে আছে e টু দি পাওয়ার sin x। তার মানে তো মিললো না, চেহারা তো মিললো না। তাহলে এখন কি করা যায়, কোনো কিছু করার উপায় কি আছে, অবশ্যই আছে। তাহলে কি কি আছে উপায়, তো দেখি। দেখো যখন x টেন্ডস টু 0, যখন x টেন্ডস টু 0, তখন sin x টেন্ডস টু কি হবে, 0 হবে। কেন, যখন আমরা x ইকুয়ালস টু 0 পাই, তখন sin x সমান কি হয়, sin x ইকুয়ালস টু হয় sin 0, দ্যাট মিন্স 0। এই কারণে আমি বলতে পারি যখন আসলে x টেন্ডস টু 0, তখন কিন্তু কি sin x টেন্ডস টু কি হয়, 0 হয়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এর বদলে কি লিখতে পারি, sin x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x। তাহলে এবার এটার সাথে এই লাইনটা একটু মিলাও তো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট sin x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এখানে আছে ডিভাইডেড বাই sin x। অর্থাৎ এখানে যেখানে যেখানে x আছে সেখানে x টা এখানে রিপ্লেস হয়েছে কি দ্বারা, sin x দ্বারা। অর্থাৎ চেহারা কি প্রায় সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মানও হবে কত, এটার মান হবে 1। আমাদের এই প্রমাণটা অনুসারে এর মানটা কত হবে, 1 হবে। কিন্তু বোর্ড পরীক্ষায় যদি অঙ্কটা চলে আসে, তাহলে বোর্ড পরীক্ষায় তুমি এভাবে কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে। বোর্ড পরীক্ষা এভাবে কিন্তু সলভ করলে তোমাকে অঙ্কটা কি করতে পারে, কেটে দিতে পারে। তাহলে বোর্ড পরীক্ষার জন্য আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করব, তাহলে দেখি চলো বোর্ড পরীক্ষার জন্য অঙ্কটা কিভাবে সলভ করা যায়। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x। তাহলে বোর্ড পরীক্ষার জন্য কিভাবে সলভ করতে পারি, খেয়াল করো এখানেও কিন্তু e টু দি পাওয়ার sin x এর ধারাটা আমাদের লিখতে হবে। কিন্তু আমরা তো শিখে এসেছি e টু দি পাওয়ার x এর ধারা আর e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা। এখানে তো আছে e টু দি পাওয়ার sin x এর ধারা। এটা কিভাবে লিখব, কোনো ব্যাপার না, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আসলে কি বসবে, sin x বসবে। অর্থাৎ e টু দি পাওয়ার x ইকুয়ালস টু আমরা 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে লিখে আসছি না। এখন এই ক্ষেত্রে x এর বদলে যখন sin x আসছে, তখন আমরা লিখব এরকম 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল sin x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে আমরা লিখব, ঠিক আছে। e টু দি পাওয়ার sin x এর ধারাটা আসলে তখন এরকম হবে। তাহলে চলো ওটা আমরা লিখব এখন। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x এর ধারাটা হচ্ছে 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে এটা চলতে থাকবে। আর সবার শেষে কি আছে, সবার শেষে কিন্তু আছে একটা মাইনাস 1, আর নিচে হর হিসেবে আছে sin x। এখন খেয়াল করো প্লাস 1 আর মাইনাস 1 এ কি হয়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin x divided by 1 factorial sin x whole square divided by 2 factorial sin x whole cube divided by 3 factorial, এভাবে করে এটা চলতে থাকবে। আর নিচে হর হিসেবে কি আছে, নিচে হর হিসেবে আছে sin x।
তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু 0। আবারও দেখো লবের মধ্যে কিন্তু পরবর্তীতে sin x হোল কিউব, তার মানে এর পরের রাশিটা হবে sin x হোল টু দি পাওয়ার 4। অর্থাৎ এখানে লবের মধ্যে যতগুলো রাশি আমরা পাবো ততগুলো রাশিতে কি থাকবে, sin x থাকবে। অর্থাৎ এখানে লবের মধ্যে সবগুলো রাশি কি যুক্ত, sin x যুক্ত। তাহলে উপরের লব থেকে আমরা sin x টা কি করতে পারি, কমন নিতে পারি। কমন নিলাম, কমন নিলে থাকে 1 প্লাস sin x divided by 2 factorial sin x whole square divided by 3 factorial। এভাবে করে করে এটা চলতে থাকবে। আর নিচে হর হিসেবে কে আছে, নিচে হর হিসেবে আছে sin x। তাহলে দেখো লবে একটা sin x, হরে একটা sin x, কি হয়, ক্যান্সেল হয়। ক্যান্সেল হওয়ার পরে আমরা পরবর্তী লাইনটা লিখতে পারি এভাবে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x divided by 2 factorial sin x whole square divided by 3 factorial and so on। এভাবে করে এটা চলতে থাকবে। আর এখন আমরা sin x এর মানটা বসিয়ে দিতে পারি 1 প্লাস sin 0 divided by 2 factorial sin 0 whole square divided by 3 factorial। এভাবে করে করে এটা চলতে থাকবে। তাহলে দেখো 1 sin 0 এর মান কত, sin 0 এর মান কিন্তু 0, তাহলে 0/2 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 0 হয়। পরবর্তীতে sin 0 স্কয়ার মানে কত, 0, তার মানে এটার মানও 0 হয়। এবং এখানে পরবর্তীতে ডট ডট জায়গাগুলোতে যতগুলো রাশি আছে ততগুলো রাশিতে কি আছে, সাইন আছে, অর্থাৎ sin 0 আছে। এবং sin 0 থাকা মানে পরবর্তী পার্ট সবগুলোর মান কি হয়ে যাওয়া, 0 হয়ে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার ফাইনাল আনসারটা আসে কত, ফাইনাল আনসারটা আসে 1। এবং বোর্ড পরীক্ষায় আসলে আমাদের অঙ্কটা এভাবে কি করতে হবে, সলভ করতে হবে। এভাবে প্রমাণ থেকে সলভ করে দিলে কিন্তু হবে না, আমাদেরকে এভাবে ভেঙে সলভ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার প্রসেস। তাহলে এবার চলো আমরা আরেকটা প্রমাণে যাই। আরেকটা প্রমাণ হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x divided by x equals to 1। এটা কিভাবে আসে ওটা এখন আমরা দেখব। তাহলে চলো এই প্রমাণটা কিভাবে আসে দেখব। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x divided by x। তাহলে এখন আমরা ln 1 plus x এর ধারাটা বসাই, লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x এর ধারাটা যদি আমরা এখন বসাই তাহলে বসাতে পারি এভাবে, x minus x square divided by 2 plus x cube divided by 3 minus x to the power 4 divided by 4 plus x to the power 5 divided by 5। এভাবে করে করে এটা চলতে থাকবে। আর নিচে হর হিসেবে কে আছে, নিচে হর হিসেবে আছে x। লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করো এখানে কিন্তু যতগুলো রাশি আছে সবগুলো x যুক্ত রাশি না, এই যে ডট ডট চিহ্ন দিয়ে যেটাতে বুঝিয়েছি এখানে কিন্তু সবগুলো x যুক্ত রাশি। অর্থাৎ x টু দি পাওয়ার 5 এর পরে কি থাকবে, x টু দি পাওয়ার 6, এরপর x টু দি পাওয়ার 7। অর্থাৎ লবের মধ্যে যতগুলো রাশি আছে সবগুলোই x যুক্ত রাশি। তাহলে এখন লব থেকে আমরা কি কমন নিতে পারি, লব থেকে আমরা x কমন নিতে পারি, 1 minus x divided by 2 plus x square divided by 3 minus x cube divided by 4। এভাবে করে এটা চলতে থাকবে। আর নিচে হর হিসেবে কে আছে, নিচে হর হিসেবে আছে x। তাহলে এই যে x x কাটা যায়। তাহলে পরবর্তী পেজে আমরা লিখতে পারি এরকম, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস, এই যে এখানে যে পার্টটা ছিল যেটা কাটা যায়নি আর কি ওটাই লিখবো, 1 মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x কিউব ডিভাইডেড বাই 4। এভাবে করে এটা চলতে থাকবে। এখন x এর মান 0 বসিয়ে দিই, 1 মাইনাস 0/2 মানে 0 প্লাস 0 মাইনাস 0। অর্থাৎ এখানেও কি আছে, x এর উচ্চঘাত সম্বলিত পদগুলো আছে না, অর্থাৎ x যুক্ত রাশিগুলো আছে না, সেখানে যদি x এর মান 0 বসাই তাহলে পুরো ফাংশনটার মান বা পুরো রাশিটার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এভাবে 0 0 আকারে চলতে থাকবে এটা। তাহলে ফাইনাল আনসারটা আমরা পাবো কত, 1। তাহলে আমাদের প্রমাণটা সেরকম, লিমিট
x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। এবং এই প্রমাণটা আমরা কি করব, এই প্রমাণটাও আমরা সরাসরি মুখস্থ রাখবো। এই প্রমাণটা আমাদের সরাসরি মুখস্থ রাখা উচিত, সরাসরি মনে রাখা উচিত। তাহলে ম্যাথের ক্ষেত্রে আমরা কি হব, অনেক বেশি লাভবান হবো। একটা জটিল ম্যাথ আমরা খুব ইজিলি সলভ করতে পারবো এই ধরনের প্রমাণগুলো যদি আমরা মনে রাখতে পারি। ওকে, তাহলে চলো এই প্রমাণটার কিছু প্রয়োগ দেখে নিই। তাহলে দেখো, এই প্রমাণটা যদি একটা প্রয়োগ দেখতে চাই তাহলে এটা হয় এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 1 প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্স। এখন কিছুক্ষণ আগে আমরা যে প্রমাণটা শিখছিলাম ওই প্রমাণটা ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কত, 1। দেখো এখানে কিন্তু আছে লিমিট x টেন্ডস টু 0, কিন্তু আমরা প্রশ্নে দিয়েছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে তো কি হলো না, মিললো না, কিন্তু মিলানো যাবে। দেখো এখানে কিন্তু x এর বদলে x আসছে প্রমাণের মধ্যে, কিন্তু এখানে x এর বদলে আসছে 1 বাই x। তাহলে আমাদের এই ফাংশনটা কিন্তু 1 বাই x দ্বারা, অর্থাৎ লিমিটে এখানে কিন্তু 1 বাই x দ্বারা এটাকে কি করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন 1 বাই x টেন্ডস টু 0। কেমনে, ধরো যখন x এর মান যখন ইনফিনিটি আসে তখন 1 বাই x এর মান কত আসে, 1 বাই ইনফিনিটি, অর্থাৎ 1 বাই 0, সরি 1 বাই ইনফিনিটি মানে এটার মানটা পুরোটাই আসে কত, 0। যখন x টেন্ডস টু ইনফিনিটি হয় তখন 1 বাই x টেন্ডস টু কি হয়, 0 হয়। অর্থাৎ x এর মান যখন সীমাহীনভাবে বৃদ্ধি পায় তখন 1 বাই x এর মান কার সন্নিকটবর্তী হয়, 0 এর সন্নিকটবর্তী হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি না লিখে সেটা ওখানে কি লিখতে পারি, 1 বাই x টেন্ডস টু 0 লিখতে পারি, ln 1 প্লাস 1 বাই x ডিভাইডেড বাই 1 বাই x। তাহলে এবার দেখো তো প্রমাণের সাথে মিলে কিনা, x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x। এখন আছে লিমিট 1 বাই x টেন্ডস টু 0 ln 1 প্লাস 1 বাই x ডিভাইডেড বাই 1 বাই x। তাহলে দেখো তো প্রমাণের সাথে আমাদের প্রশ্নের চেহারাটা প্রায় মিলে গেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মান হচ্ছে কত, 1। এবং আবারও এই জিনিসটা, অর্থাৎ এই প্রসেসটা বোর্ড পরীক্ষার জন্য কি নয়, প্রযোজ্য নয়। তাহলে বোর্ড পরীক্ষায় যদি চলে আসে অঙ্কটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, তাহলে আমরা সলভ করব এইভাবে। প্রশ্নটা লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 1 প্লাস 1 বাই x, সরি, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখন ln 1 প্লাস 1 বাই x এর ধারাটা আমরা বসাবো, 1 বাই x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই x হোল কিউব। এখানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল হবে না, 2 হবে শুধু, 2 1 বাই x হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এভাবে করে করে চলতে থাকবে। আর নিচে হর হিসেবে কি আছে, নিচে হর হিসেবে আছে 1 বাই x। এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে লবের মধ্যে যতগুলো রাশি আছে, এখানে যতগুলো রাশি আছে পরবর্তীতে সবগুলো রাশি কিন্তু কি যুক্ত, x যুক্ত, মানে 1 বাই x যুক্ত। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 1 বাই x কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে 1 মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই x হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বাই x হোল কিউব ডিভাইডেড বাই 4। এভাবে করে করে চলতে থাকে। আর নিচে হর হিসেবে কত আসে, হর হিসেবে আছে 1 বাই x। এখন লবে 1 বাই x, হরে 1 বাই x কি হয়, ক্যান্সেল হয়। এটা ক্যান্সেল হয়, এভাবে ক্যান্সেল হলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই x হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বাই x হোল কিউব ডিভাইডেড বাই 4। এবং এভাবে এটা চলতে থাকে।
এখন আমরা মান বসিয়ে দিতে পারি। আমরা যদি মান বসাই তাহলে দেখো 1 মাইনাস, এই যে এখানে মান বসাবো এখন আমরা 1 মাইনাস 1 বাই ইনফিনিটি ডিভাইডেড বাই 2, মানে 1 বাই ইনফিনিটি মানে কি বসাতে পারি, একেবারে 0 বসাতে পারি। 0 divided by 2 plus 0 divided by 3 minus 0 divided by 4, এভাবে করে করে এটা কি হয় চলতে থাকে। তাহলে 1 minus 0 plus 0 minus 0 plus 0, এভাবে করে করে এটা চলতে থাকে। তাহলে শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার আসে কত, 1। তাহলে এভাবে করে যদি আসে বোর্ড পরীক্ষায়, তাহলে এই অঙ্কটা যদি এভাবে বোর্ড পরীক্ষায় আসে তাহলে এভাবেই সলভ করতে হবে, মূল নিয়মে সলভ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের নেক্সট আরেকটা প্রমাণে যাই। নেক্সট আরেকটা প্রমাণ হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু e। এই প্রমাণটা কিভাবে আসে ওটা এখন আমরা দেখব। ওটা যদি দেখতে চাই তাহলে ধরি, এটার বাম পক্ষটা আমরা ধরি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x। তাহলে খেয়াল করো, এই পুরো ফাংশনটার সামনে দিয়ে ধরি মনে মনে কি যুক্ত আছে, 1 গুণ আছে, 1 গুণ হিসেবে আছে ধরতেই পারি, এই ক্ষেত্রে 1 কি আছে, গুণ হিসেবে আছে। এখন এই 1 এর বদলে আমরা কি আনবো, এই 1 এর বদলে আমরা আনবো e টু দি পাওয়ার লন। এখন e টু দি পাওয়ার লনই কেন আনলাম, প্রশ্ন থাকতে পারে না যে আমরা এখানে e টু দি পাওয়ার 1ই কেন আনলাম। খেয়াল করো তো, এখানে কিন্তু পাওয়ার হিসেবে কি আছে, 1 বাই x আছে, অর্থাৎ এখানে একটা চলক কিন্তু পাওয়ার হিসেবে আছে। এখন আমরা যতগুলো ম্যাথ করেছি দেখেছি যে এখানে পাওয়ার হিসেবে কিন্তু কোনো ধরনের চলক নেই, সবগুলো একটি ধ্রুবক পদ আছে। যখনই আমরা দেখব যে পাওয়ার হিসেবে ধ্রুবক পদ না থেকে চলক আছে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে নিচে নামিয়ে আনা। নিচে নামিয়ে আনার এই কাজটা করতে পারি e টু দি পাওয়ার লন। এক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার লনটাকে নিলাম। এখন দেখি এটা কিভাবে কাজ করে। খেয়াল করো যে লনের পাওয়ার সবসময় সামনে আসে, আমরা জানি লনের পাওয়ার সামনে আসে, অর্থাৎ লন a টু দি পাওয়ার b সমান যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি b লন a হিসেবে, b লন a হিসেবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে লনের একটা কি প্রপার্টিস, লনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে লনের পাওয়ার অলওয়েজ কি হয়, সামনের দিকে আসে। তাহলে এই ক্ষেত্রে লনের পাওয়ার কি হবে, সামনে আসবে, লন 1 প্লাস x। আচ্ছা ঠিক আছে তাইলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 1 বাই x। এখন খেয়াল করো তো, লন 1 প্লাস x আছে না, লন 1 প্লাস x এর একটা ধারা আমরা শিখে আসছি, কি রকম ছিল, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব ডিভাইডেড বাই 3, এরকম ছিল। এইভাবে আমরা লিখলাম। এবার আমরা নেক্সটে যাই, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 1 বাই x। এখন এখানে দেখো তো, এখানে সবগুলো x যুক্ত রাশি না, এই পার্টটাতে, তাহলে এই পার্টটাতে সবগুলো কিন্তু x যুক্ত রাশি, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, একটা x কমন নেওয়া যায়, তখন তাহলে আমরা এখান থেকে একটা x কমন নিই, তাহলে 1 মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3, এভাবে করে করে এটা কি হয় চলতে থাকে। তাহলে দেখো এখানে কিন্তু x আর x কি হয়, কাটাকাটি যায়, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e to the power 1 minus x divided by 2 plus x square divided by 3 minus এভাবে চলতে থাকে। এখন x এর মান যদি আমরা বসাই দিই e to the power 1 minus 0 plus 0, এখানে পরবর্তীতে যতগুলো রাশি আছে সবগুলো x যুক্ত রাশি, তাহলে x যুক্ত রাশিতে যদি x equals to 0 বসাই তাহলে পুরোটার মান কত আসে, 0ই আসে, অর্থাৎ এভাবে এগুলো 0 0 করে চলতে থাকবে, মাইনাস 0 প্লাস 0 করে চলতে থাকে। তাহলে এক্ষেত্রে আসে e টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কত হয়, e। তাহলে আমরা বলতে পারি যে লিমিট 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু কত হয়, e হয়। খেয়াল করো এখানে কিন্তু আমরা চাইলে প্রমাণটা কিন্তু এখানেই শেষ করে দিতে পারতাম, এই জায়গা থেকে শেষ করে দিতে পারতাম। কিভাবে, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা একটা প্রমাণ শিখে আসছি, আমি বলেছিলাম যে এটা মনে রাখতে পারলে কিন্তু ভালো হয়। কোনটা,
এই যে এটা মনে রাখা উচিত, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। এটা কেন বলেছিলাম মনে রাখা উচিত এখন দেখাই। দেখো এখানে আমি যেটা করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e 1 বাই x ln 1 প্লাস x, এর পরবর্তী লাইনটা আমি লিখতে পারি এভাবে, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x। লিমিটকে কিভাবে উপরে নিয়ে গেলাম, এই নিয়ে কোনো কি নাই, লিমিটের মাথা ব্যথা নেই, কারণ এই একটা ধ্রুবক রাশি। তাহলে এখানে লিমিট কিন্তু x দ্বারা সংজ্ঞায়িত হয়েছে, তাহলে লিমিট যেখানে x দেখবে ওইখানেই চলে যাবে, তাহলে এইখানে চলে গেল। আর এটাকে আমি সাজিয়ে এটা লিখলাম। আর কিছুক্ষণ আগে আমি প্রমাণ করে আসছি যে এই পুরাটার মান কত, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এটার মান কিন্তু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি এটার মান আসলে কি হয়, কি হয় e টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স এটার মান হচ্ছে e। তাহলে আমরা চাইলে কিন্তু এখানেও শেষ করে দিতে পারতাম, এভাবেও শেষ করা যায়, আবার ধারায় বিভক্ত করেও কি করা যায়, এটাকে সলভ করা যায়। তাহলে আমরা প্রমাণটা পেলাম এরকম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু e। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি করা উচিত, মনে রাখা উচিত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এটা আমাদের মনে রাখা উচিত, অবশ্যই মনে রাখা উচিত। ওগুলো তো মনে রাখা উচিত, আর এটা অবশ্যই মনে রাখা উচিত। এখন এই প্রমাণটা থেকে আমরা আরো একটা প্রমাণে সুইচ করতে পারি, কিভাবে, এবং সেই প্রমাণটাই বা কি, ওটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু হোয়াট। ধরো তোমাকে এই প্রশ্নটা দিল যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু হোয়াট। এটার সাথে যদি আমরা একটু মিলাতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু লিমিট x টেন্ডস টু 0 আছে, বাট এখানে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা দেখো এটাকে যদি 0 বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 1 বাই x টেন্ডস টু 0 দিতে হবে। তাহলে লিমিট 1 বাই x টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x। তাহলে দেখো এখন একটু মিলাম, লিমিট x টেন্ডস টু 0 লিমিট 1 বাই x টেন্ডস টু 0, 1 প্লাস x, এখানে আছে 1 প্লাস 1 বাই x, ওই যে 1 বাই x এর বদলে 1 প্লাস x এসেছে। আর এক্ষেত্রে ঘাত হিসেবে কি আছে, এখানে ঘাত হিসেবে আছে x এর ব্যস্তানুপাতিক রাশিটা, তার মানে এখানেও ঘাত হিসেবে, দেখো এখানেও কিন্তু ঘাত হিসেবে কি আছে, 1 বাই x এর ব্যস্তানুপাতিক রাশি x। তাহলে দেখো চেহারা প্রায় মিলে গেল না, এক্ষেত্রে আমরা লিখতে পারি এটা সমান কত, e। যদি এর সমান কত লিখতে পারি, e লিখতে পারি। এবং এটার সাথে এই প্রমাণটার সাথে এই প্রমাণটা আমাদের কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, এই প্রমাণটা আমাদের অবশ্যই কি করা উচিত, মনে রাখা উচিত। তাহলে এই দুইটা প্রমাণ আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা কয়টা প্রমাণ পেলাম, 4টা প্রমাণ পেলাম। সবার আগে প্রমাণ পেলাম হচ্ছে e টু দি পাওয়ার x সংক্রান্ত একটা প্রমাণ, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ ছিল। এরপর দ্বিতীয় প্রমাণটা ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, অর্থাৎ এই যে এটা লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, এটা ছিল আমাদের দ্বিতীয় প্রমাণ। আর আমাদের তৃতীয় চতুর্থ প্রমাণ কোথায়, তৃতীয় চতুর্থ প্রমাণ হচ্ছে এখানে, এটা হচ্ছে তৃতীয় নাম্বার প্রমাণ, এটা হচ্ছে চতুর্থ নাম্বার প্রমাণ। এই 4টা প্রমাণ আমাদের মনে রাখা উচিত অনেক ভালো করে ম্যাথ সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কতিপয় বিশেষ লিমিট নিয়ে আমাদের আলোচনা আজকে এতটুকু পর্যন্ত। আজকে আমরা এখানে 4টা প্রমাণ দেখিয়েছি, এই প্রমাণগুলোর প্রয়োগগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা চলে যাব আমাদের আজকে দ্বিতীয় বিষয়বস্তুতে। আমি বলেছিলাম আজকে আমাদের দ্বিতীয় বিষয়বস্তু থাকবে স্যান্ডউইচের উপপাদ্য। স্যান্ডউইচ উপপাদ্য, এটা কি স্যান্ডউইচ উপপাদ্য কি, এটা বোঝার আগে আমরা একটু গ্রাফ এঁকে নিই। আসলে এটা হচ্ছে একটা লিমিট সলভ করার জন্য একটা উপপাদ্য দিয়েছে, তাহলে এইটা বোঝার ক্ষেত্রে আমরা একটা কি করে নিই, একটা গ্রাফ এঁকে নিই। গ্রাফটা আমরা আঁকি, তাহলে গ্রাফটা আঁকলে এরকম দাঁড়ায়।
একটা গ্রাফ আঁকবো যেটা ঊর্ধ্বমুখী গ্রাফ, এটার নাম হচ্ছে জি অফ এক্স। আরেকটা গ্রাফ আঁকবো মাঝখান বরাবর থাকে, এটার নাম হচ্ছে ধরি এফ অফ এক্স। এবার আরেকটা গ্রাফ আঁকবো যেটা নিম্নমুখী গ্রাফ, যেটা সবসময় নিচের দিকে থাকে, এটা হচ্ছে এইচ অফ এক্স। কিন্তু এই গ্রাফগুলোর মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে এই গ্রাফগুলো পরস্পরকে কি করেছে, একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে। ধরে নিলাম তারা তাদের উপরস্থ যে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে ওই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে এল, আর ওইখানে এক্স এর মান হচ্ছে, তো সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স পরস্পরকে তাদের বক্ররেখার উপরস্থ এল বিন্দুতে কি করে, স্পর্শ করে। তাহলে আমরা এরপরে আরো একটা বিন্দু ধরে নিই, এই আরেকটা বিন্দু ধরলাম এক্স এর উপরে আরেকটা বিন্দু ধরলাম, এটা এক্স এর বিন্দুর উপরে আরেকটা বিন্দু হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। এখন আমরা দেখব যে এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে কি হয়, এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে কি হয়। তাহলে আমাদের পর্যবেক্ষণগুলো আমরা একটু এখানে লিখি। এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে, এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে খেয়াল করো তো এইচ অফ এক্স সবার নিচে, মাঝামাঝি অবস্থানে আছে এফ অফ এক্স, সবার উপরের অবস্থানে আছে জি অফ এক্স। অর্থাৎ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কি সবার চাইতে কম মান হচ্ছে এইচ অফ এক্স এর, অর্থাৎ এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে এইচ অফ এক্স ফাংশনটার মান সবচেয়ে কম, এফ অফ এক্স ফাংশনটার মান মাঝামাঝি অবস্থানে, আর জি অফ এক্স এর ফাংশনের মান সবচেয়ে বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে এইচ অফ এক্স লেস দেন এফ অফ এক্স লেস দেন জি অফ এক্স। আর এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে কি হয়, এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে কিন্তু তাদের সবারই মান, অর্থাৎ জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স এই তিনটার মান কিন্তু কত, এল। তাহলে এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে তাদের মান কি হয়, পরস্পর সমান হয়, যেহেতু তারা পরস্পরকে এল বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এক্স ইকুয়ালস টু বি বিন্দুটা হচ্ছে র্যান্ডম বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর উপরে এজ ব্যতীত অন্য যে কোনো মানের জন্য সত্য। অর্থাৎ এক্স এর মান বি এখানে নিলাম এখানে নিলাম কোনো পার্থক্য হয় না, এই শর্তটা কি হয়, অবশ্যই খাটে, এরকম আমরা ধরে নিলাম। তাহলে এই দুটো স্টেটমেন্ট থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি না, অর্থাৎ এই দুইটা স্টেটমেন্টকে এক করে আমরা একটা স্টেটমেন্টে নিয়ে আসতে পারি। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে তারা এইচ অফ এক্স লেস দেন এফ অফ এক্স লেস দেন জি অফ এক্স, আবার এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে তারা পরস্পর সমান হচ্ছে, তার মানে তারা কি হতে পারে, ইকুয়ালও হতে পারে। এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ উপপাদ্যের মূল শর্ত, এটাই আমাদের স্যান্ডউইচ উপপাদ্যের মূল শর্ত, স্যান্ডউইচ উপপাদ্যের মূল শর্ত। এখন আমরা কি নিব, এখন আমরা লিমিট নিব। লিমিট নিব কোন বিন্দুতে, এই বিন্দুতে। লিমিট x টেন্ডস টু a h of x, limit x টেন্ডস টু a f of x, limit x টেন্ডস টু a g of x। এখানে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা হচ্ছে f of x, মানে আমরা এখানে f of x এর মানটাই বের করব। তাহলে একটু খেয়াল করো বক্ররেখা থেকে, আমরা গ্রাফ থেকে যদি একটু খেয়াল করি তাহলে দেখো লিমিটের মান, অর্থাৎ x এর মান যখন এর দিকে অগ্রসর হয় h of x এর মান কার সন্নিকটবর্তী হয়, l এর সন্নিকটবর্তী হয়, তার মানে লিমিট x টেন্ডস টু a h of x এর মান কত, l। এরপরে লিমিট x টেন্ডস টু a f of x, এরপরে আবার লিমিট x টেন্ডস টু a g of x। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি লিমিটের মান, অর্থাৎ x এর মান যখন এর দিকে অগ্রসর হয় g of x এর মানও কার দিকে অগ্রসর হয়, l এর দিকে অগ্রসর হয়, তাহলে এই ক্ষেত্রেও বলতে পারি লিমিট x টেন্ডস টু a g of x সমান হচ্ছে l। তাহলে আমরা ফাইনালি একটা কি পেলাম, গাণিতিক এক্সপ্রেশন পেলাম, বা গাণিতিক একটা সমীকরণ পেলাম, যে গাণিতিক সমীকরণটার যদি আমরা একটু বাংলা করি, আমরা যদি এই গাণিতিক সমীকরণের বাংলা অনুবাদ করি তাহলে এই বাংলা অনুবাদটা কি রকম দাঁড়ায়, এই বাংলা অনুবাদটা দাঁড়ায় এরকম, x এর মান যখন এর দিকে অগ্রসর হয়, x এর মান যখন এর দিকে অগ্রসর হয় তখন x এর মান যখন এর দিকে অগ্রসর হয় তখন f(x) এর মান
তখন fx এর মান কি হয়, তখন fx এর মান হয় l এর চেয়ে ছোট বা সমান অথবা l এর চেয়ে বড় বা সমান, l এর চেয়ে বড় বা সমান, এটাই বুঝাই না? খেয়াল করো তো, এতটুকু পর্যন্ত বোঝাচ্ছে লিমিট x টেন্ডস টু এ f of x এর মান হচ্ছে l এর চাইতে ছোট বা সমান, আবার এতটুকু বোঝাচ্ছে লিমিট x টেন্ডস টু এ f of x এর মান হচ্ছে l এর চেয়ে ছোট বা l এর চেয়ে বড় বা সমান। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে লিমিটের মান কখনো l এর চেয়ে বড় হচ্ছে আবার কখনো l এর চেয়ে ছোট হচ্ছে, এরকম কি আসলে পসিবল? এরকম কিন্তু আসলে পসিবল না। অর্থাৎ l এর চেয়ে ছোট হইতে পারবে না, এল এর চাইতে বড় হতে পারবে না, আসলে কিনা সম্ভব না। এল এর চেয়ে ছোট আবার এল এর চেয়ে বড় দুইটা একসঙ্গে বলা কিনা সম্ভব না। তাহলে কি হতে পারবে? তাহলে যেটা হতে পারবে সেটা হচ্ছে সমান হতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়ালস টু হচ্ছে l। এটাই হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য, এটাই আমাদেরকে স্যান্ডউইচ উপপাদ্য বলে। তাহলে এর থেকে যদি আমরা স্যান্ডউইচ উপপাদ্যের বিবৃতিটা একটু লিখতে চাই তাহলে আমরা লিখবো এরকম, যদি 0 লেস x মাইনাস a এর মডুলাস আর যে কোনো একটা সংখ্যা ডেল্টা ব্যবধির অন্তর্গত x এর সকল মানের জন্য, ব্যবধির অন্তর্গত x এর সকল মানের জন্য h of x less than f of x less than g of x হয় এবং লিমিট x tends to a h of x equals to limit x tends to a g of x equals to l হয়, তবে লিমিট x tends to a f of x equals to কত হবে? l হবে। এটাই আমাদেরকে স্যান্ডউইচ উপপাদ্য বলে। অর্থাৎ যখন আমাদের এই শর্তটা খাটে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটার মান একটা আরেকটা ফাংশন থেকে বড় আরেকটা ফাংশন থেকে ছোট এরকম যখন আমরা উপস্থাপন করতে পারি এবং প্রান্তীয় দুইটা ফাংশনের মান যখন একটা নির্দিষ্ট মানের সন্নিকটবর্তী হয় তখন আমাদের মাঝখানের ফাংশনটার মানও ওই নির্দিষ্ট বিন্দুটার কি হবে? সন্নিকটবর্তী হবে। এই যে এখানে যেরকম দেখিয়েছি, যখন এই শর্তটা আমাদের খাটছিল, এই শর্তটা খাটার পরে আমরা দেখিয়েছি যে লিমিট x টেন্ডস টু a f of x equals to l হবে, অর্থাৎ প্রান্তীয় দুইটা সমীকরণের মানে ফাংশনের মানে সমান হবে। এই বিবৃতিটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নাই যে অন্তর্গত x এর সকল মানের জন্য যখন এই শর্তটা খাটবে এবং লিমিট x টেন্ডস টু a h of x equals to লিমিট x টেন্ডস টু a g of x equals to l হবে, তখন মাঝখানের ফাংশনটার মান অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f of x এর মানও কত হবে? l হবে। এখানের মধ্যে যদি কারো বুঝতে কিছু অসুবিধা হয়, এই বিবৃতির কোনো ওয়ার্ড বুঝতে যদি অসুবিধা হয় সেটা হচ্ছে এটা, যে এটা কেন আসলো হুট করে, এই ব্যবধিটা কেন আসলো। আবার অনেকে বলতে পারে যে এখানে মডিউলাস মান কেন নিল। আচ্ছা প্রথমে ব্যাখ্যা করি যে কেন মডিউলাস মান নিল। দেখো এখানে কিন্তু বলেছি যে x এর সকল মানের জন্য, মানে এই ব্যবধির অন্তর্গত x এর সকল মানের জন্য। এখন দেখো এখানে কিন্তু আছে x মাইনাস a, এখন হতে পারে x মাইনাস এটা তো এখানে তো x এর সকল মান গ্রহণ করতে পারবে বলেছি, তার মানে যদি ধরো যে x এর মান a এর চাইতে বড় হলো, তাহলে x এর মান যদি a এর চাইতে বড় হয় তাহলে বিয়োগফলটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে। তাহলে যখন পজিটিভ হবে তখন ব্যবধিটার মান কি থাকবে? ঠিকঠাক থাকে, অর্থাৎ 0 লেস x মাইনাস a লেস ডেল্টা, ঠিক থাকে। আবার কখনো যদি এরকম হয় যে x এর মান a এর চাইতে ছোট হলো, অর্থাৎ x এর সাথে ছোট কোনো মান গ্রহণ করলো, তাহলে সেক্ষেত্রে x মাইনাস এর মানটা হবে কি? নেগেটিভ। তাহলে এটা তখন যদি নেগেটিভ হয় তাহলে ব্যবধিটা কি হয়? উল্টিয়ে যায়, অর্থাৎ এই যে এরকম হয় মাইনাস এক্স প্লাস এ, অর্থাৎ এই মাইনাস এক্স হয় আর
এটা হয় মাইনাস ডেল্টা, অর্থাৎ এই জিনিসটা তখন কি হয়, উল্টিয়ে যায়। তাহলে যেহেতু উল্টিয়ে যায় এই কারণে, তাহলে কখন কোনটা সেটা তো আমরা বলতে পারছি না, কখন এর সাথে বড় মান গ্রহণ করে কখন এর সাথে ছোট মান গ্রহণ করে, এটা তো নির্দিষ্টভাবে বলে দেওয়া সম্ভব না। এই কারণে এখানের মধ্যে কি নিয়েছে, মডুলাস মান নিয়েছে। এখন কথায় আসি যে এই ব্যবধিটা কেন নিয়েছে, এই ব্যবধিটা কেন নিয়েছে সেটা বুঝতে হলে যেতে হবে কোথায়, আমাদের গ্রাফের মধ্যে। খেয়াল করো, আমি গ্রাফটা আঁকার আগেই বলে দিয়েছি যে এখানে জি অফ এক্সটা কি হবে, ঊর্ধ্বগামী হবে, এফ অফ এক্সটা কি হবে, মাঝারি হবে, এইচ অফ এক্সটা কি হবে, সবসময় নিম্নগামী হবে। কিন্তু কখনো তো এমন হতে পারে, যারা একটু চিন্তা ভাবনা করছে তারা তো বলতে পারে যে জি অফ এক্স এর মান তো হুট করে এভাবে নেমেও যেতে পারে, এফ আর এইচ অফ এক্স এর মান তো হুট করে মাঝারি অবস্থানে চলে আসতে পারে, আর এফ অফ এক্স এর মান হুট করে কোথায় চলে যেতে পারে, উপরে চলে যেতে পারে। পারে না? অবশ্যই পারে, যেহেতু এগুলো বক্ররেখা। কিন্তু ঠিক ততক্ষণই পর্যন্ত আমরা স্যান্ডউইচ উপপাদ্য খাটাতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্টেটমেন্টটা খাটে, অর্থাৎ এই স্টেটমেন্টটা খাটে, অর্থাৎ এতটুকু ব্যবধি পর্যন্ত, এতটুকু ব্যবধি পর্যন্ত আমরা কি করতে পারবো, স্টেটমেন্টটা খাটাতে পারবো। ঠিক ততটুকু ব্যবধি পর্যন্ত আমরা কি করতে পারবো, স্যান্ডউইচ উপপাদ্যটা খাটাতে পারবো। এই কারণে এখানে ব্যবধির কথাটা এসেছে, অর্থাৎ এই ব্যবধিতে এই শর্তটা কি হবে, খাটতে হবে। এই ব্যবধির মধ্যে আমরা ধরে নিছি এই শর্তটা খাটবে। যখন ব্যবধির বাইরে চলে যাবে তখন হয়তো বা এই শর্তটা নাও খাটতে পারে, তখন কিন্তু সেখানে স্যান্ডউইচ উপপাদ্য কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মান বের করতে এর মানে এটা হচ্ছে এই মানটা বের করার জন্য কি করতে পারবো না, স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে ব্যবধি দেওয়ার মূল কারণই হচ্ছে এটা, এটা বুঝিয়ে দিচ্ছে যে আসলে এতটুকু ব্যবধি পর্যন্ত তোমার এই শর্তটা খাটবে, এই শর্তটা খাটলে সেখানে কি করা যাবে, স্যান্ডউইচ উপপাদ্যটা ইউজ করা যাবে। তাহলে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে বোঝা গেল স্যান্ডউইচ উপপাদ্যের থিওরিটিক্যাল পার্টটা। তাহলে এখন আমরা চলে যাই, চলো ম্যাথে। একটা ফাংশন বা একটা লিমিট কিভাবে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে সলভ করা যায় সেটা আমরা দেখব। চলো একটা ম্যাথ নিই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু হোয়াট। এটা আমরা ধরো স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে সলভ করব। তাহলে যেভাবে সলভ করব সেটা হচ্ছে, দেখো এখানে কোনো একটা ফাংশন যখন এভাবে আমরা সলভ করতে যাব তখন আমরা দেখব যে এখানে আসলে আমরা কোনো একটা ওই ফাংশনটার কোনো একটা পার্ট নিতে পারতেছি কিনা, যে পার্টটা দিয়ে আমরা বলতে পারি যে কি ওই পার্টটা একটা নির্দিষ্ট মানের চাইতে বড়, আবার একটা নির্দিষ্ট মানের চাইতে ছোট। তাহলে এখানে কি এমন কোনো পার্ট আছে? হ্যাঁ, এখানে এমন একটা পার্ট আছে, সেটা হচ্ছে সাইন এক্স। তাহলে আমরা বলতে পারি যে সাইন এক্স এর মান 1 এর চাইতে ছোট বা সমান, আবার -1 এর চাইতে বড় বা সমান। কিভাবে বলতেছি এটা, আমরা আসলে একটা সাইন এক্স এর গ্রাফ আছে, এটা তোমরা দেখছো, এরকম সাইন এক্স এর গ্রাফটা এরকম। তো এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এখানে যে সর্বোচ্চ মান যেটা আছে, এই সর্বোচ্চ মানটা কিন্তু 1, আর সর্বনিম্ন মান যেটা আছে এটার মান হচ্ছে -1। অর্থাৎ এটা সমান হতে পারে, অর্থাৎ 1 এর চেয়ে সমান হতে পারবে কিন্তু 1 এর চেয়ে বেশি হতে পারবে না, আবার -1 এর সমান হতে পারবে কিন্তু -1 থেকে আরো ছোট হতে পারবে। তাহলে এই যে সাইন এক্স এর ক্ষেত্রে শর্তটা কিন্তু এরকম খাটে যে সাইন এক্স এর মান 1 এর চাইতে বড়, 1 এর চাইতে ছোট বা সমান, -1 এর চাইতে বড় বা সমান। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো একটা পার্ট নিয়ে আসলাম যেটাতে আমরা দেখাতে পারছি যে কি একটা নির্দিষ্ট মানের চাইতে বড় বা সমান হচ্ছে, আবার একটা নির্দিষ্ট মানের চাইতে ছোট বা সমান হচ্ছে। ওটা করার পরে আমাদের কি করতে হবে, এখন ফাংশনটা নিয়ে আসতে হবে। দেখো এখানে কিন্তু শুধু সাইন এক্স আসছে, কিন্তু আমাদের ফাংশনটা আছে কিরকম, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন আমাদের কি করতে হবে, নিচে হর হিসেবে কাকে আনতে হবে, এক্স কে আনতে হবে। তাহলে আনি -1 ডিভাইডেড বাই এক্স, sin x divided by x, 1 divided by x নিয়ে আসলাম, ফাংশনটা চলে আসলো। কি আসলো না, আসলো না। এবার লিমিট, তাহলে এখন লিমিটকে নিয়ে আসি, তাহলে উভয় দিকে লিমিট নিই। লিমিট x tends to infinity -1 by x, লিমিট x tends to infinity sin x divided by x, লিমিট x tends to infinity 1 by x। তাহলে এবার খেয়াল করো, -1 ডিভাইডেড বাই কি হয়, ইনফিনিটি হয়, যদি মান বসিয়ে দিই। এরপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x,
x টেন্ডস টু ইনফিনিটি 1/x না, তাহলে এখানেও 1 বসিয়ে দিই, 1 ডিভাইডেড বাই কত ইনফিনিটি। তাহলে পরবর্তী লাইনে আমি লিখতে পারি 0 sin x ডিভাইডেড বাই x, আচ্ছা এখানে তো লিমিট ছিল একটা, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x 0। তাহলে এখানে থেকেও আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x divided by x equals to 0. Limit x tends to infinity sin x divided by x equals to 0. তাহলে দেখো স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে কিন্তু এভাবে কি করা যাবে, লিমিটের অঙ্কগুলো সলভ করা যাবে। খালি কি করতে হবে, খালি একটা পার্ট খুঁজতে হবে, যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে ওই ফাংশনে একটা যে কোনো একটা পার্ট খুঁজতে হবে, যে পার্টটাকে আমরা দেখাতে পারি যে একটা নির্দিষ্ট মানের চাইতে ছোট বা সমান, আবার আরেকটা নির্দিষ্ট মানের চাইতে বড় বা সমান। এটা দেখাতে পারলে কিন্তু কি হবে, আমরা স্যান্ডউইচ উপপাদ্য খাটাতে পারবো। এরপরে আমরা চলো আরেকটা ম্যাথ নিই। আরেকটা ম্যাথ ধরি এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। তাহলে এখানেও কি এমন কোনো পার্ট আছে যেটাকে আমরা দেখাতে পারি কিছু থেকে বড় বা সমান, আবার কিছু থেকে ছোট বা সমান? হ্যাঁ অবশ্যই আছে, এখানেও আছে কি sin 2x। আমরা জানি যে কোনো সাইনের পরে যে কোনো মান থাকুক না কেন, যে কোণের মানই থাকুক না কেন, সাইন থাকলে ওই পুরাটার মান কি হবে, ওই পুরাটার মান 1 এর চাইতে ছোট বা সমান হবে, -1 এর চাইতে বড় বা সমান হবে, এটা আমরা কিন্তু জানি। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে পুরা ফাংশনটাকে নিয়ে আসা। তাহলে পুরা ফাংশনটাকে নিয়ে আসার জন্য দেখো sin 2x এর সামনে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এখন আমাদের প্রথমে নিয়ে আসতে হবে sin 2x এর সামনে একটা মাইনাস। তাহলে দেখো মাইনাস নিয়ে আসতে হলে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ দিতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ দিলে এটা হয়ে যায় 1, এটা হয়ে যায় মাইনাস sin 2x, এটা হয়ে যায় -1। আর এখানে যে চিহ্নগুলো আছে না, মাইনাস দিয়ে গুণ দেওয়ার ফলে চিহ্নগুলো কি হয়ে যাবে, উল্টিয়ে যাবে, তাহলে চিহ্নগুলোকে আমরা কি করলাম, উল্টিয়ে দিলাম। এবার কি আছে দেখো 3x স্কয়ার মাইনাস sin 2x, এখন 3x স্কয়ার আনতে হবে, তাহলে দেখো 3x স্কয়ার প্লাস 1 3x স্কয়ার প্লাস মাইনাস sin 2x 3x স্কয়ার প্লাস -1, অর্থাৎ তিনটাতে আমরা কি করেছি, 3x স্কয়ার দিয়ে যোগ করে দিয়েছি। তাহলে এবারে 3x স্কয়ার প্লাস 1 3x স্কয়ার মাইনাস sin 2x 3x স্কয়ার -1। তাহলে দেখো তো এখানে হরের পার্টটা চলে আসছে, লবের পার্টটা চলে আসছে না, আসে নাকি হরের পার্টটা, অর্থাৎ x স্কয়ার প্লাস 5টা। এখন x স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে পাবো 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এবারে কি করতে হবে, লিমিট নিতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এরপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। আবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এখন আমরা কি নিয়েছি, লিমিটটাও নিয়ে এসেছি, এখন এই লিমিটগুলোকে সলভ করতে হবে। খেয়াল করো, এদিকের লিমিট আর এদিকের লিমিটটাকে এখন আমরা সলভ করব। তাহলে আগের দিন আমি যখন উদাহরণ করেছিলাম তখন বলেছিলাম এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাথে যখন 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5 এই ধরনের জিনিসগুলো থাকবে, তখন এক্ষেত্রে কি করতে হবে, লব আর হর থেকে সর্বোচ্চ সংখ্যক ঘাত যেটা থাকবে, সর্বোচ্চ সংখ্যক ঘাতযুক্ত যে রাশিটা থাকবে
ওইটাকে আমাকে কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে লবের মধ্যে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশিটা কত, এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার আমরা কমন নিই, এক্স স্কয়ার, তারপর 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এক্স স্কয়ার কমন নিব, আবার 1 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এরপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 5। এখন দেখো পরেরটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে x স্কয়ার কমন নিব, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, আর নিচেও x স্কয়ার কমন নিব, 1 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এবার খেয়াল করো এখানে x স্কয়ার কাটাকাটি যায়, এখানের মধ্যে x স্কয়ার কাটাকাটি যায়। তাহলে এরপর পরের লাইনে কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 মাইনাস 3 প্লাস 1 বাই এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 5 বাই এক্স স্কয়ার। এরপরে আছে মূল ফাংশনটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই কত, এক্স স্কয়ার প্লাস 5। এরপরে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, 1 মাইনাস x 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, আর নিচে আছে 1 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এখন কি করতে পারি, ইনফিনিটি মানটা বসিয়ে দিই, তাহলে 3 প্লাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে কত, 0, তাহলে সরাসরি শূন্যে বসিয়ে দিই, 0। এখন দেখো 1 প্লাস 5 ডিভাইডেড বাই ইনফিনিটি, কারণ নিচে ইনফিনিটি আছে, তার মানে এটার মান কত হয়, 0 হয়। মাঝখানে এটা থাকলো 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 5, আর এদিকে 3 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0, 1 প্লাস ইনফিনিটি মানে কত, 1 প্লাস 0। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে এখানে থাকে 3, এখানে থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 5, আর এই ক্ষেত্রে থাকে কত, 3। তাহলে এখান থেকে আমরা স্যান্ডউইচ উপপাদ্য যদি ইউজ করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু কত হবে, 3 হবে, ইকুয়ালস টু কত, 3। এটাই হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যের প্রয়োগ। এইভাবে আমরা কি করতে পারি, এই ম্যাথটাকে সলভ করতে পারি। এবং এই যে এই ম্যাথটা কোথায় আসছিল জানো, এই ম্যাথটা আসছিল বুয়েট 21-22 সালে, অর্থাৎ আমি এই বছর পরীক্ষা দিয়েছি না, আমার পরীক্ষায় এই অঙ্কটা আসছিল, খুব সম্ভবত 4 নঙে এই ম্যাথটা আসছিল এইভাবে। তাহলে এটা একটা নিয়ম হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে, স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে সলভ করা যায়। আরো একটা নিয়ম আছে, আরেকটা নিয়মটা দেখাচ্ছি। আরেকটা নিয়মের জন্য যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু ইতিমধ্যে আমরা সলভ করে আসছি। কোনটা প্রয়োজনীয়, ওই আরেকটা নিয়মের জন্য এই জিনিসটা, অর্থাৎ এই প্রমাণ যেটা আমরা কিছুক্ষণ আগে করে আসছিলাম স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে, যে প্রথম ম্যাথটা করে আসছিলাম, ওই প্রথম ম্যাথটাই আমাদের পরের ম্যাথটার দ্বিতীয় নাম্বার মানে বিকল্প আরেকটা সমাধানের জন্য কি হবে, কাজে লাগবে। দেখি ওটা কিভাবে কাজে লাগে। তাহলে দেখো আমাদের কোনটা কাজে লাগবে বলেছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x, এই ছোট স্টেটমেন্টটা আমাদের কাজে লাগবে বিকল্প আরেকটা সমাধান করার জন্য। তাহলে ওই বিকল্প সমাধানটা করার আগে আমরা প্রশ্নটা একটু লিখে নিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এখন খেয়াল করো, যখন এর আগের দিনও বলেছিলাম যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে সাথে একটা ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে লব থেকে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশিটাকে কমন নেওয়া, হর থেকে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশিটাকে কমন নেওয়া।
তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে যদি আমি x স্কয়ারটাকে কমন নিই 3 মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার, এখান থেকে যদি আমি x স্কয়ারটাকে কমন নিই 1 প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, ক্যান্সেল করতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে কি 3 মাইনাস sin 2x আর নিচে থাকে x স্কয়ার। এখন এটাকে x স্কয়ার না লিখে sin এর পরে কোণ আছে 2x না, এটার সাথে মিলিয়ে আমি লিখলাম 2x। এরপরে এখানে দেখো x স্কয়ার আছে কিন্তু x দিয়েছে কয়টা, একটা, তার মানে আরো একটা x দিতে হবে, তাহলে x স্কয়ার হয়। কিন্তু এখানে নিচে হরের মধ্যে কোনো কিন্তু 2 নাই, তাও আমি একটা 2 এনে ফেলেছি। তাহলে নিচে যখন একটা 2 এনেছি আমাদের ব্যালেন্সের জন্য কি করতে হবে, উপরে একটা 2 দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে এখন আমাদের কি হলো, ব্যালেন্স হয়ে গেল, এই যে 2 2 কি হয়, ক্যান্সেল হয়ে যায়, আর নিচে কত থাকে, x স্কয়ার থাকে। তাহলে কি হলো, এটা ব্যালেন্স হয়ে গেল। আর নিচে কত আছে, নিচে আছে 1 প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমি আবার লিখি ওটা 3 মাইনাস sin 2x ডিভাইডেড বাই 2x ইনটু 2 ডিভাইডেড বাই x, আর নিচে কি থাকে, নিচে থাকে 1 প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার। এখন খেয়াল করো তো, কিছুক্ষণ আগে আমি একটা প্রমাণ দেখে এসেছি না যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সেটা তো 0 হবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কত, 0। তাহলে এই ক্ষেত্রেও এখানে বলতে পারি না sin 2x ডিভাইডেড বাই x সমান 0 হবে, অর্থাৎ এই লিমিটটা কোথায় চলে যায়, এখন এখানে চলে যায়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin 2x divided by 2x into limit x tends to infinity 2 divided by x। দেখো এখানে তো 2x আছে কিন্তু এখানে x আছে, তাহলে কোনো সমস্যা নেই। x যখন ইনফিনিটির দিকে যায় তখন 2x ও কিন্তু ইনফিনিটির দিকে যায়, অর্থাৎ x ইকুয়ালস টু ইনফিনিটি হলে 2x মানে হচ্ছে 2 ইনটু ইনফিনিটি, মানে আলটিমেটলি কি হয়, ইনফিনিটি হয়। আর নিচে কি হয়, নিচের মধ্যে দেখো তো, নিচের মধ্যে যদি আমি মান বসাই তাহলে 1 প্লাস 5 ইনটু কত, 0 হবে না, কারণ 1 বাই ইনফিনিটি মানে কত, 0। এখন খেয়াল করো 3 মাইনাস এই পুরাটার মান কি লিখতে পারি, এই পুরাটার মান লিখতে পারি 0, আর এটা হতে পারে 2 ইনটু 1 বাই ইনফিনিটি, তার মানে এটার মানও কত হয়, 0, আর নিচে থাকে 1। এখন আমরা লিখতে পারি সর্বশেষ এটার মান হচ্ছে কত, 3। এবং আমি এই ম্যাথটা এভাবেই সলভ করছিলাম, অর্থাৎ স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে সলভ করিনি, আমি ম্যাথটা এই সূত্রটা অর্থাৎ এই ছোট একটা জিনিসকে কাজে লাগিয়ে এই ম্যাথটা সলভ করছিলাম আমার পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকুই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরো নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।